তুমি যখন কোথাও একটা ট্রাভেল করছো, বেশ কিছুটা জায়গায় ট্রাভেল করছো, তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় প্রচুর জ্যাম, বিরাট বড় লাইন। তুমি মোবাইলে সার্চ করলে দেখলে পুরোটা একদম লাইন জ্যাম রয়েছে, তাই না? তুমি এটা দেখেছো। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম তুমি এটা দেখোনি। তুমি এটা তো নিশ্চয়ই দেখেছো এখনকার সময়ে তোমাদের মোবাইলে মোবাইলে এটা ঘুরে। কি ম্যাম? তুমি দেখেছো যে আবহাওয়া দপ্তর থেকে আমাদের যখন কোনো নিউজ আসে যে এই এলাকায় ঘূর্ণিঝড় হতে পারে, এই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হতে পারে, তখন আমরা যে জোনগুলো দেখি রেড হয়ে আছে, এইটা তুমি নিশ্চয়ই দেখেছো। এখন আমাদের বর্ষাকাল চলছে, চারিদিকে মোবাইলে কিন্তু আমরা এই নিউজটা কিন্তু কম বেশি সবাই দেখেছি। এইটা কি করে হয়, এই জিনিসটা কি করে সম্ভব হয়, তার পুরো খুঁটিনাটি নিয়ে আজকের ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব, তোমাদের ভূগোলের ক্লাস 10-এর যে লাস্ট চ্যাপ্টার রয়েছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এই পুরো চ্যাপ্টারটা আজকের ক্লাসে আমরা কিন্তু পুরোটা পড়ব। এই পুরো বিষয়টাই, এইটা একটা টেকনিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাকে বুঝতে গেলে এই সাধারণ সাধারণ জিনিসগুলো কিন্তু জানতে হবে, তবে কিন্তু এই চ্যাপ্টারটা খুব সহজেই তুমি বুঝতে পারবে। যদি না জানো কোনো সমস্যা নেই, আজকের ক্লাস সম্পূর্ণ করো। আমি তোমাকে বলবো তুমি এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নিলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এই চ্যাপ্টারের যা কিছু আসুক প্রশ্ন, এখান থেকে পরীক্ষায় 2 মার্কসের প্রশ্ন আসে, 3 মার্কসের প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন আসে না। তুমি এই ক্লাসটা করো, এর বাইরে কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে না, এটুকু তোমাকে আমি কথা দিলাম। তো চলো, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওটা লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। অবশ্যই ভিডিওটা আমাকে লাইক করে আমাকে তোমার যে ক্লাসের প্রেজেন্ট বা উপস্থিতি সেটা কিন্তু জানিয়ে দাও। তো চলো, প্রথম আমরা দেখব, এটা আমার চ্যাপ্টারের নাম উপগ্রহ চিত্র। প্রথম ম্যাম উপগ্রহ চিত্র কি এটা আমাদেরকে জানতে হবে, এটা ভুল। তুমি সবার আগে যেটা জানবে সেটা হচ্ছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং ম্যাম, এইখানে এই যে রিমোট সেন্সিং, এই রিমোট কথার মানে হচ্ছে দূর, এই রিমোট কথার মানে হচ্ছে দূর, এবং এবং এই সেন্সিং কথার মানে হচ্ছে সংবেদন। সংবেদন, ওকে ওকে, দূর সংবেদন। এই জিনিসটা তোমাকে সবার আগে জানতে হবে এই চ্যাপ্টারটা পড়তে গেলে। এটা কি দূর সংবেদন জিনিসটা কি? মনে করো তুমি তোমার ঘরে বসে রয়েছো, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস দেখতে পাবে, সিসিটিভি ক্যামেরা বেশিরভাগ জায়গাতে এটা রয়েছে। এটা কি হয়, তুমি একটা জায়গায় লাগিয়ে দিলে, তুমি ঘরে বসে সেটা সেখানে কি ঘটছে না ঘটছে বা তার যে কন্ট্রোল, তুমি কিন্তু সেটা তোমার মোবাইল ফোনে করতে পারো, কিংবা তুমি ওইখানে কি ঘটছে না ঘটছে সেটাও তুমি মোবাইল ফোন থেকে দেখতে পারো, তাই না? মানে তুমি ওইখানে উপস্থিত না থেকেও ওইখানের লাইভ যে ঘটনাটা সেটা কিন্তু তুমি তোমার মোবাইলে বসে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছ তো? সেম জিনিস এটাও। কোনো বস্তুকে দেখো, কোনো বস্তুকে স্পর্শ না করে মানে টাচ না করে সেই বস্তু সম্পর্কে যেটুকু তথ্য জানা যায় বা তথ্য সংগ্রহ করা যায় তাকে আমরা বলি রিমোট সেন্সিং বা দূর সংবেদন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 2 মার্কসের প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে কি হলো, কোনো জিনিসকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি তাকে আমরা বলছি কি দূর সংবেদন বা রিমোট সেন্সিং। বোঝা গেছে ম্যাম? হ্যাঁ বুঝে গেছি। এবার আপনি বলুন উপগ্রহ চিত্র কি, বা এটা কি করে, কি কাজ, কি খুঁটিনাটি, এবার আসি সেই তথ্যে। এর পরের টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের উপগ্রহ চিত্র কাকে বলে বা এই তথ্যটা কি। এখানে কি মহাকাশে প্রতিস্থাপিত কৃত্রিম উপগ্রহ। ম্যাম কৃত্রিম উপগ্রহ কি? যেটা মানুষ প্রেরিত করে, মানে যেটা তৈরি করা, সেই রকম কিছু উপগ্রহ রয়েছে যেগুলো সেন্সারের মাধ্যমে, সেন্সার মানে কি ক্যামেরা, আমরা সোজা কথায় বুঝিয়ে নেব ক্যামেরা, সেন্সারের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু সমূহের তথ্য সংগ্রহ করে তা থেকে আলোকচিত্র প্রস্তুত করা, এই পদ্ধতিটাকে বা একে আমরা বলছি কি উপগ্রহ চিত্র। ভূপৃষ্ঠের সঙ্গে সংযোগ ছাড়াই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর চিত্র সরাসরি এই পদ্ধতিতে সংগ্রহ করা যায়। তুমি এখন যেটা মানে সবার হাতে হাতে রয়েছে বা সবাই যেটা দেখতে পায় সেটা হচ্ছে ড্রোন।
ঠিক আছে, তুমি একটা এলাকায় ধরো এই জায়গাতে একটা মেলা ঘুরছে, এই জায়গাতে একটা মেলা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটায় মেলা হচ্ছে, এই জায়গাতে মেলা হচ্ছে, এই জায়গাটা করে এইখানটাতে রয়েছে কি রাইড সেকশন। মানে রাইড সেকশন বলতে ধরো নাগরদোলা, ঠিক আছে, ব্রেক ডান্স, ঠিক আছে, এই যে জিনিসগুলো যেগুলো আমরা মেলায় গেলে সচরাচর সবাই রাইড করি, এই জায়গাটা রয়েছে তোমার রাইড সেকশন। এবং এই জায়গাটায় তোমার একটা স্টল রয়েছে, এখানে হচ্ছে খাবারের সেকশন রয়েছে, ধরো এখানে ফুচকা স্টল রয়েছে, ঠিক আছে, পাপড়ি চাট, কার কার জিভ দিয়ে জল পড়ছে এখনই মুছে নাও, এখন আমি উপগ্রহ চিত্র পড়াচ্ছি। তো এখানে বিভিন্ন খাবারের স্টল রয়েছে। কিন্তু তোমার মেলার ধরো এন্ট্রি গেট হচ্ছে এই জায়গাটা, তোমার মেলার এন্ট্রি গেট মনে করো এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় ফার্স্টে ঢুকেই তুমি সারি 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 এখানে দোকান দেখতে পাচ্ছ। এবারে তুমি খুঁজছো যে ফুচকা স্টলটা কোথায়, তুমি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, তুমি খুঁজে পাচ্ছ না। কিন্তু কিছু কিছু মেলার দেখবে একটা জিনিস দেখা যায় যে পুরো মেলাটা একটা ড্রোনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় মোবাইলে ঘুরে, যে এখানে যে মেলাটা হচ্ছে ড্রোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে কোথায় কি বসেছে। তুমি তো মোবাইলে ফেসবুক স্ক্রল করে তো দেখে নিয়েছো যে হ্যাঁ মেলার এইখানে বসেছে রাইড সেকশন, এইখানে বসেছে ফুচকা স্টল, ঠিক আছে, এই জায়গাটায় আমার একটা জুয়েলারি দোকান বসেছে হেভি সুন্দর, ঠিক আছে। তুমি একটা ড্রোনে যে ভিডিও করে না সেটার মাধ্যমে কিন্তু তুমি দেখে নিয়েছো। তুমি তোমার বন্ধুকে বলছো যে না না এদিকে নেই, চ চ চ এদিকে চ, এদিকে গেলে আমরা দেখতে পাবো সেই জুয়েলারি দোকানটা আছে। তাহলে তুমি আগে থাকতে জেনে গেছো, তাই না? তার মানে দেখো ওই যে ড্রোনের মাধ্যমে ওই এলাকার যে ছবিটা তোলা হলো ওটা কিন্তু কোনো রকম মানে কি করব কোনো সংযোগ ছাড়াই, ভূপৃষ্ঠ যে এটা তো ভূপৃষ্ঠে ঘটছে, কোনো সংযোগ ছাড়াই কিন্তু ওই তথ্যটা তুমি পেয়ে গেলে। ঠিক আছে, দেখো এখানে যেটা বলছে ভূপৃষ্ঠের কোনো সংযোগ ছাড়াই ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুর চিত্র কিন্তু সরাসরি যেটাকে পদ্ধতিতে সংগ্রহ করা হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের উপগ্রহ চিত্র। কোনোদিন ভুলবে? বলো, এখনই প্রমিস করো কোনোদিন ভুলবে? কোনোদিন ভুলবে না, এমন করে পড়াবো তুমি কোনোদিন ভুলবে না, কোনোদিন না। ব্যাচে প্রত্যেকটা কনসেপ্ট ভূগোলের আমি এইভাবে ক্লিয়ার করেছি যেগুলো তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না, ভুলতে চাইলেও তুমি ভুলতে পারবে না। অন্বেষণ ব্যাচে যারা পড়ে তাদের ভূগোলের কনসেপ্ট শুধু আছে তো রয়েছে, তারপরে ওদের সেকেন্ড সাবমেটিভ, ওদের ফার্স্ট সাবমেটিভ ক্লাসে যা যা পড়িয়েছি শর্ট প্রশ্ন সহ কমন এসেছে, শর্ট প্রশ্ন সহ। ভাবতে পারছো কি লেভেলের ওখানে পড়ানো হয়? মানে ওরা যখন টেস্ট দেবে, ওরা যখন ফাইনাল দেবে, ওরা তখন ফুল প্রিপেয়ার, ওরা এখনই ফুল প্রিপেয়ার, তখন আরো ভালো হয়ে যাবে। বুঝা গেল? তোমরা ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে নিজের প্রস্তুতিকে স্ট্রং করো, এখনো সময় আছে। নেক্সট দেখো কি বলছে, বৈশিষ্ট্য। উপগ্রহ চিত্রের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। দূর সংবেদন পদ্ধতিতে তো এটা হচ্ছে মানে কোনো রকম সংস্পর্শে না গিয়েও তুমি ওই এলাকার তথ্য সংগ্রহ করে নিতে পারছো, সেই পদ্ধতিটার নাম কি দূর সংবেদন। তাহলে এই পদ্ধতিতে তো ঘটছে, এই পদ্ধতিতে কোনো স্পর্শ ছাড়াই উপগ্রহ চিত্র কিন্তু প্রস্তুত করা হয়, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় উপগ্রহ অবস্থান করবে তার উপর স্কেল নির্ভর করা হয়। ভূপৃষ্ঠ থেকে যতটা উচ্চতায় ওই অবস্থানটা করবে, উপগ্রহের অবস্থান করবে, তার উপর স্কেল নির্ভর করা হয়। স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে বৃহৎ স্কেল, ক্ষুদ্র স্কেল। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরো তুমি কোনো অনেক দূরে একজন বসে রয়েছে, ঠিক আছে, তুমি সেই তার ছবিটা তুলেছো তোমার মোবাইল ফোনে, ঠিক আছে, তোমার মোবাইল ফোনে তার ছবিটা তুলেছো। তুমি দেখছো যে তার সাথে যে মেয়েটি বসে আছে, একজন কাপল বসে আছে, তোমার তোমার ওই দূর থেকে দেখে মনে হচ্ছে যে ওই মেয়েটি তোমার বন্ধু হতে পারে। তো তুমি তাদের ছবিটা তুললে, তুলে তুমি জুম করে দেখছো যে মেয়েটা তো এইটা, ছেলেটা কি? মেয়েটা তো এইটা, ছেলেটা কি? তার মানে তুমি ছবিটা তুলে কিন্তু জুম করছো, জুম করে করে তুমি জিনিসটা দেখছো। দ্যাট ইজ বৃহৎ স্কেল, দ্যাট ইজ বৃহৎ স্কেল, মানে তুমি যেটাকে জুম করে বা বড় করে দেখছো। আর ক্ষুদ্র স্কেল কোনটা? ক্ষুদ্র স্কেল হচ্ছে মানে যখন যখন তুমি জুম আউট করে দিচ্ছ, যখন তুমি জুম আউট করে দিচ্ছ তখন তুমি দেখবে জিনিসটা অনেক ছোট্ট হয়ে যায়। আমি যদি খুব ভালো করে বোঝাই, তুমি দেখতে পাবে অ্যাটলাস মানে আমাদের যে মানচিত্র অ্যাটলাস, সেখানে কিন্তু গোটা পৃথিবীর ছবি দেওয়া রয়েছে, কিন্তু ঠিক নির্দিষ্ট করে তোমার এলাকার ছবি এতটাই 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 ক্ষুদ্র জায়গায় রয়েছে সেটা তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না। বোঝা গেল?
এই যে জিনিসটা, এই অ্যাটলাস্ট হচ্ছে ক্ষুদ্র মানচিত্র বা ক্ষুদ্র স্কেলের মানচিত্র, বোঝা গেল? এই বৃহৎ স্কেল আর ক্ষুদ্র স্কেল, বৃহৎ স্কেল আর ক্ষুদ্র স্কেল, বুঝতে পারলে ব্যাপারটা কি? নেক্সট, উপগ্রহ চিত্র তৈরি করবার ক্ষেত্রে বেশ কিছু ছদ্মরং ব্যবহার করা হয়। ছদ্মরং মানে কি? এফসিসি ব্যবহার করা হয়। মানেটা কি? ধরো তুমি দেখেছো যে মেলায় একটা বিরাট বড় গ্লোব বিক্রি হচ্ছে, ঠিক আছে? তুমি দেখেছো মেলায় একটা বিরাট বড় গ্লোব বিক্রি হচ্ছে, তুমি গ্লোবটাকে দূর থেকে দেখলে যে গ্লোবের কালার কি হয়? নীল রং হয়, বেশিরভাগটা নীল রং হয়, তাই না? এমনি এমনি অনেক সাদা রঙের পাওয়া যায়, স্টিল, আমি যেটা ন্যাচারাল কালার আমি সেই কালারটা বললাম। তো নীল রঙের তুমি দেখতে পেলে। আচ্ছা, গ্লোবের বেশিরভাগ অংশ নীল থাকে কেন? কারণ ম্যাম, আমরা তো জানি যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে জলের পরিমাণ বোঝানোর জন্য কিন্তু আমাদের এই মানচিত্রে বেশিরভাগ অংশ নীল থাকে। তার মানে জলের রং কি দিয়ে বোঝানো হচ্ছে? নীল রং দিয়ে। এই রকম কিছু ছদ্ম রং ব্যবহার করা হয়, এই রকম কিছু ছদ্ম রং ব্যবহার করা হয়। ধরো গভীর অরণ্য, সেটাকে বোঝাবে কি করে? লাল দিয়ে, গাঢ় লাল, এই রকম কিছু ছদ্ম রং ব্যবহার করা হয় এই উপগ্রহ চিত্রে। নেক্সট বৈশিষ্ট্য কি বলেছে? একাধিক পিক্সেলের সমন্বয়ে এটা সৃষ্টি হয়। ম্যাম, একাধিক পিক্সেল সমন্বয়, এটা কিন্তু উপগ্রহ চিত্রের একটা ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। পরীক্ষায় প্রশ্ন দেয়, শর্ট প্রশ্ন থাকে যে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক তাকে কি বলা হয়? তাকে বলা হয় পিক্সেল। তাকে কি বলা হয়? পিক্সেল, ঠিক আছে? পিক্সেল, ওকে? পিক্সেল। ম্যাম, পিক্সেলটা কি? তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, তুমি ধরো কোনো একটা ছবি তুললে, ঠিক আছে, তোমার মোবাইল ফোনে একটা ছবি তুললে এবং সেটাকে তুমি জুম করে দেখো যে ওই ছবিটার মধ্যে ঠিক এই রকম ছক 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 দেখা যাচ্ছে, ঠিক এই রকম চার চৌকো টাইপের ছক ছক, যত ছবিটা জুম করবে ওই রকম ছক ছক দেখা যাবে। মানে তার কোয়ালিটি তুমি দেখতে পাচ্ছ, ছবিটা ফেটে যায়। আমরা যখন জুম করি তখন ছবিটা ফেটে যায়, আমরা বলি না? যা ছবি যত উন্নত হবে তার পিক্সেলটা কিন্তু সব থেকে মানে একদম সুন্দর হবে, বোঝা গেল? মানে সোজা কথায় যেটা রেগুলেশন বলি আমরা, রেজলিউশন, মানে তুমি একটা ভিডিও, একটা মুভি নিয়েছো তোমার বন্ধুর কাছ থেকে, একজনের কাছ থেকে রয়েছে 360p, আরেকজনের কাছ থেকে তুমি নিয়েছো তোমার কি বলবো 1080p, ঠিক আছে? 360p নিয়েছো, আরেকজনের কাছ থেকে নিয়েছো 1080 পিক্সেল। মানে এই ছবির কোয়ালিটিটা একদম খারাপ হবে, আর এই ছবির কোয়ালিটিটা কি হবে? বেশি হবে। বেশি হওয়া মানে এখানে কিন্তু পিক্সেলও কিন্তু বেশি। পিক্সেল মানে ওই যে বললাম সেই ছোট 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 ঘর, মানে এই সংখ্যা যত বেশি হবে তত কিন্তু ছবির কোয়ালিটিটা ভালো হবে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো উপগ্রহ চিত্রে এইরকম পিক্সেলের সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়। নেক্সট কি বলছে? সাধারণত 600 থেকে 36,000 কিমি, হ্যাঁ, সাধারণত 600 থেকে 36,000 কিমি উচ্চতা থেকে উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয়। ম্যাম, 600 থেকে 36,000, কোথায় 600 আর কোথায় 36,000? বুঝিয়ে দেবো, এটা দুটো ভাগ রয়েছে, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো। তাহলে এটা বোঝা গেল উপগ্রহ চিত্র কি এবং এর বৈশিষ্ট্য কি, এর ক্ষুদ্রতম এককের নাম, প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নিলাম। নেক্সট টপিকে আমরা যেটা যাব সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই উপগ্রহ চিত্রের দুটো উপাদান, এই উপগ্রহ চিত্রের দুটো উপাদান, 1 নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কৃত্রিম উপগ্রহ, এবং আরেকটা হচ্ছে আমাদের সেন্সার বা ক্যামেরা, 2 নম্বর। সেটা 2 নম্বরে হচ্ছে সেন্সার বা ক্যামেরা। তাহলে 1 নম্বরে কি? কৃত্রিম উপগ্রহ। এইটা আবার দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ। অনেকে বলবে যে ম্যাম এই ইংরেজি নামগুলো কি পড়তে হবে? হ্যাঁ বাবা, এই চ্যাপ্টারের জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে, কারণ পরীক্ষায় ভূ সমলয় উপগ্রহ কাকে বলে এটাও দিতে পারে, তোমাকে দিতে পারে জিও স্টেশনারি উপগ্রহ কি এটাও আসতে পারে। সেই জন্য এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখানে বাংলা নাম এবং ইংরেজি নাম দুটোই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ভূ সমলয় জিও স্টেশনারি উপগ্রহ, এবং 2 নম্বরে দেখো সূর্য সমলয় এবং সানসিনক্রোনাস উপগ্রহ, সানসিনক্রোনাস উপগ্রহ, তাহলে দুটো রয়েছে, ঠিক আছে? প্রথমে দেখো জিও স্টেশনারি উপগ্রহ, এই জিনিসটা কি? যেটা ভূপৃষ্ঠ থেকে যে বললাম 36,000 কিমির মধ্যে থাকে, মানে যেটার উচ্চতায়, যে এখানে আমি বললাম না এটার মধ্যে তফাৎ রয়েছে। দেখো সূর্য সমলয় কিন্তু 700 থেকে 900 কিমির মধ্যে থাকে, সূর্য সমলয়ের যে বিস্তার সেটা কিন্তু 700 থেকে 900, আর এখানে ভূ সমলয় যেটা প্রায় 36,000 কিমির মধ্যে কিন্তু থাকে।
দু নম্বরে দেখো কি বলছে, ভূ সমলয় উপগ্রহগুলি পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। একটা ভালো করে জিনিস দেখো, এটা যদি আমার নর্থ হয়, এটা সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট। বাবু কোন দিক থেকে যায়? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। পশ্চিম দিক থেকে মানে এই দিক থেকে এই রকমে ঘুরে। এখানে একটা ছবি দেওয়া আছে, মানে এই রকমে ঘুরছে। দেখো এই যে ছবিটা দেওয়া রয়েছে এখানে ভালো করে দেখো, এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, দেখো ভূ সমলয় যে লেখা রয়েছে, ভূ সমলয় উপগ্রহ, দেখতে পাচ্ছ তো ভূ সমলয় উপগ্রহ এখানে লেখা রয়েছে। কোন দিক থেকে ঘুরছে? দেখো এই দিক থেকে, এই দিক থেকে ঘুরছে, মানে এই রকমে ঘুরছে গোল হয়ে। ঠিক আছে, জিনিসটা যদি গোল থাকে এই রকমে ঘুরছে, তাহলে বোঝা গেল এটা কি আমাদের ভূ সমলয় উপগ্রহ, যেটা কিন্তু আমাদের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু ঘুরছে। দেখো এবারে আসো এই পাশে, এখানে কি বলছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এইটা কোন দিকে ঘুরছে? উত্তর দিক থেকে দক্ষিণে মেরু বরাবর। ম্যাম মেরুগুলো কোথায়? আমরা যদি এটা পৃথিবী দেখি, আমাদের জানি আমরা এটা হচ্ছে আমাদের উত্তর মেরু, আর এই জায়গাটা হচ্ছে আমাদের কি দক্ষিণ মেরু। তাহলে মেরু বরাবর ঘুরছে, মানে এই দিকে ঘুরছে, এই দিকে দেখো, এই যে নীল নীল রঙের দেখতে পাচ্ছ, এই দিকে ঘুরছে, তাই না? এই দিকে ঘুরছে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, এই দিকে ঘুরলেও এইখানে সূর্যের যে রশ্মি, এটা কিন্তু দেখো ঠিক জায়গাতেই পড়ছে, মানে এটা আপাত কোণের সাপেক্ষে হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এরকম কিছু একটা উদাহরণ দিন। এই যে ইনস্যাট, এটা ভারতের, NOAA, GOMS, এগুলো হচ্ছে আমাদের জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহের উদাহরণ। আর সূর্য সমলয় দেখো IRS, স্পট, ল্যান্ডসেট ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের সূর্য সমলয় উপগ্রহ। এটার কাকে বলে পরীক্ষায় প্রশ্ন দেয়, হয়তো এটা কাকে বলে অথবা এটা কাকে বলে। আরেকটা প্রশ্ন থাকে যে পার্থক্য ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহের সঙ্গে আমাদের সূর্য সমলয় বা সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। বোঝা গেল? তাহলে 3 ধরনের এখান থেকে প্রশ্ন আসে, এটার কাকে বলে, এটার কাকে বলে, অথবা দুটোর মধ্যে পার্থক্য। জিনিসটা ভালো করে বুঝে নাও, এখানে সুন্দর করে ছবি এঁকে কিন্তু বোঝা রয়েছে। এই যে দেখো ভূ সমলয় উপগ্রহ, আর এটা হচ্ছে কি আমাদের সূর্যলোক, এটা হচ্ছে আমাদের সূর্য সমলয় উপগ্রহ, এখান থেকে এই দিকে ঘুরছে, আর এটা কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আসুন 2 নম্বর উপাদান। এরপর আমরা 2 নম্বর উপাদান পড়ছি সেন্সর বা সংবেদক। সেন্সর বা সংবেদক, এটা আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের সক্রিয় সেন্সর, আর 2 নম্বর হচ্ছে আমাদের নিষ্ক্রিয় সেন্সর। আরে বাবা সক্রিয় মানে বুঝতে পারছো, এটা কিন্তু অ্যাক্টিভ। দেখো সূর্যের আলোয় কিন্তু ব্যবহার করে না, এ কি করে? এ কিন্তু সূর্যের আলোয় ব্যবহার করে না, মানে আকাশ মেঘলা থাকুক বা মেঘলা নাই থাকুক, সেটা দিন হোক অথবা রাত হোক, এ কিন্তু এর 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 এতটাই পাওয়ার, মানে এর নিজস্ব ক্ষমতা আছে। ঠিক আছে, মানে এর এখানে মানে কি বলবো, এটা অ্যাক্টিভ সেন্সার। এই যে দেখো ছবিটা বোঝানো রয়েছে, এর নিজেই হচ্ছে আলো বা শক্তি নির্গত করে এবং তার প্রতিফলনে কিন্তু গ্রহণ করে, মানে নিজের থেকে আলোটা দেয় এবং সেটা ছবি সে কিন্তু তুলে নেয়। মানে মোবাইলে ফ্ল্যাশ যেরকম ব্যাপারটা থাকে, বোঝা গেল? তোমার নাইট মুডে ভালো ছবি উঠে, ঠিক আছে, তোমার একটা ফোন কিনেছো, তোমার দিনের বেলার থেকে নাইট মুডের ছবি ভালো উঠে, কেন? তুমি একটা ফ্ল্যাশ জ্বালিয়ে দিলে বা ফ্ল্যাশ না জ্বালালে, মানে ওর যে ক্ষমতা, ওর লেন্সের যে ক্ষমতাটা, সেটা হচ্ছে ব্যাপার। মানে সেখানে তোমার দিন থাক রাত থাক এসব ডাজ নট ম্যাটার, কিন্তু ছবিটা ক্লিয়ার ওঠে। এটা হচ্ছে আমাদের সেই অ্যাক্টিভ সেন্সার বা সক্রিয় সেন্সার, মানে যেটা আলোর কোনো প্রয়োজন নেই, আলোর দরকার নেই, সেটা দিন হোক, এই যে দেখো দিন হোক অথবা রাত হোক, কোনো সমস্যা নেই, কিন্তু সে তথ্য সংগ্রহ করে নেবে। আর এপাশে দেখো নিষ্ক্রিয় সেন্সরটা কি, এ কিন্তু সূর্যের আলো ব্যবহার করলে তবেই ভালো ছবি তুলতে পারে এবং রাতে ছবি তোলা যায় না। এই যে দেখো সূর্যের আলো বা অন্য কোনো প্রাকৃতিক উৎসের প্রতিফলন রশ্মি গ্রহণ করে, যেমন ক্যামেরা। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে অ্যাক্টিভ সেন্সার এবং প্যাসিভ সেন্সার বুঝতে পারলে, এটার কিন্তু পার্থক্য পরীক্ষায় দেয়, এটা কাকে বলে অথবা এটার কাকে বলে কিন্তু পরীক্ষায় আসে, খুব সহজ। তাহলে উপগ্রহ চিত্র দুটো উপাদান দিয়ে তৈরি বা দুটো উপাদান এখানে ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ, 2 নম্বর হচ্ছে আমাদের সেন্সার বা সংবেদক। নেক্সট টপিকে যাব আমরা। নেক্সট টপিক উপগ্রহ চিত্রের কি প্রকারভেদ, মানে কত ভাগ রয়েছে। কিচ্ছু না, সাদা কালো, ধূসর উপগ্রহ এবং বহুবর্ণালী উপগ্রহ। দেখো সাদা কালো মানে তো সেখানে উপাদান সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। 2 নম্বরে যেটা রয়েছে ধূসর, মানে তুমি যদি খুব ভালো করে দেখো যে একটা শেড থাকে,
এরকম একটা সেট থাকে, যেটা দেখবে নিচের দিকে বেশিরভাগটাই কালো কালো থাকে। একটা প্যানেল আমি যদি তোমাকে দেখাই, ধরো এই যে ব্যাপারটা, ধরো এই ব্যাপারটা, এই যে প্যানেলটা তুমি দেখতে পাচ্ছ, কালার প্যানেলটা, তুমি দেখো নিচটা কিন্তু পুরো কালো আর ওপরটা কিন্তু দেখো পুরো সাদা। এই যে তুমি এইখান থেকে তুমি হলুদের এই রংটা নাও, তুমি এই রংটা নাও, তুমি এই রংটা নাও, দেখবে বেশিরভাগটাই কিন্তু গ্রে কালারের উপর আসে, তাই না? বেশিরভাগটা কিন্তু গ্রে কালারের উপর আসে। এই যে ধূসর শেডের মাধ্যমে কিন্তু এটা উপাদান দেখানো হয়। ওকে, বোঝা গেল? নেক্সট, বহু বর্ণালী, মানে তড়িৎচুম্বকীয় বর্ণালীর সাহায্যে রঙিন চিত্র কিন্তু এখানে তৈরি করা হয়, মানে বিভিন্ন কালারের আর কি তৈরি করা হয় এখানে, ঠিক আছে? লাল, নীল, সবুজ, এইরকম বহু বর্ণালী উপগ্রহ চিত্র। এই হচ্ছে প্রকারভেদ, এটা কিছুই নেই সেরকম। নেক্সট আমাদের দেখো উপগ্রহ চিত্র তোলার কিছু পদ্ধতি বা তুমি বলতে পারো পর্যায়, কিছু পদ্ধতি বা কিছু পর্যায় রয়েছে। দুটো পর্যায়ে এটা হয়। এক নম্বর হচ্ছে আমাদের তথ্য সংগ্রহ, দু নম্বর হচ্ছে আমাদের তথ্য বিশ্লেষণ। মানে ফার্স্টে কালেক্ট করবে, তারপরে সেটার পরীক্ষা নিরীক্ষা করবে বা বিশ্লেষণ করবে, ঠিক আছে? দেখো কিভাবে কালেক্ট করবে। প্রথমে তো তথ্যটা সংগ্রহ করে নিল, এরপরে কি করবে? উপস্থাপন করবে, উপগ্রহকে স্থাপন করবে, ঠিক আছে? প্রতিস্থাপন করবে, মানে ওখানে বসানো। এরপরে কি করবে? আলোক শক্তি বিচ্ছুরণ করবে। নেক্সট কি করবে? বায়ুমণ্ডলের মধ্য দিয়ে শক্তি প্রবাহ করবে। তারপরে লক্ষ্যবস্তুর সঙ্গে মিথস্ক্রিয়া বা প্রতিফলন করবে। নেক্সট সংবেদককে তথ্য গ্রহণ এবং তথ্য নথিভুক্তকরণ করবে। এই হচ্ছে আমাদের পুরো প্রসেস তথ্য সংগ্রহের। নেক্সট দেখো তথ্য বিশ্লেষণ। এখানে করার পরে কি করবে? কম্পিউটারে তথ্য বিশ্লেষণ করবে। তুমি কম্পিউটারে পুরো ডাটা খুঁটিনাটি নিয়ে নিল, এরপরে কি করবে? আলোকচিত্র প্রস্তুত করবে। নেক্সট আমাদের উপগ্রহ চিত্র একটা ফাইনাল প্রেজেন্ট কিন্তু হয়ে গেল। তাহলে প্রথম এটা করতে হবে তথ্য সংগ্রহ, ফার্স্ট পর্যায়, এটা প্রথম পর্যায়, এবং দ্বিতীয় পর্যায় হচ্ছে আমাদেরকে তথ্য বিশ্লেষণ করতে হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পর্যায়। ক্লিয়ার? তাহলে উপগ্রহ চিত্র তোলার পদ্ধতি বা পর্যায় কিন্তু দু ধরনের, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ। তথ্য সংগ্রহের মধ্যে এগুলো মনে রাখতে হবে, তথ্য বিশ্লেষণ হবে এই পর্যায়ের মাধ্যমে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে উপগ্রহ চিত্রের ব্যবহার এবং গুরুত্ব। ব্যবহার এবং গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তোমার পরীক্ষায় প্রশ্ন দিতেও পারে প্রয়োজনীয়তা, ঠিক আছে? এটা কেন ব্যবহার করবে বা এর গুরুত্বটা কি রয়েছে? দেখো প্রথম পয়েন্ট রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা বর্তমানে এই মানে আধুনিক সমস্ত জিনিস ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়। এর মাধ্যমে নিম্নচাপ, বায়ুর দিক, বায়ুর গতি বোঝা সম্ভব হলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। মানে কোন দিক থেকে মৌসুমী বায়ুটা আসছে, কোথায় ঘূর্ণিঝড়টা কোন দিক থেকে আসছে, কোথায় গিয়ে আছড়ে পড়বে, তার একটা আগাম পূর্বাভাস কিন্তু আমরা আগে থেকেই পেয়ে যাই, তাই না? আগে থেকেই আমরা সেই সতর্কটা পেয়ে যাই, সেটা কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে। নেক্সট কি বলছে? মানচিত্র তৈরি করতে। কোনো স্থানের একটা মানচিত্র তৈরি করা হবে, সেটা করতে গেলে কিন্তু আমাদের এই উপগ্রহ চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। নেক্সট কি রয়েছে? সম্পদ অনুসন্ধান। মানে কোথাও ধরো একটা বিরাট সম্পদের খনি বা এরকম কিছু পাওয়া গেছে, সেটার জন্য কিন্তু মানে এই সম্পদকে অনুসন্ধান করবার জন্য কিন্তু আমাদের উপগ্রহ চিত্রের প্রয়োজন রয়েছে বা এর সাহায্যে আমরা করতে পারি। নেক্সট ভূমির ব্যবহার জানতে, মানে নির্দিষ্ট জমির প্রকৃতি এবং সেটা ব্যবহার যোগ্য কিনা, ঠিক আছে? এইগুলো জানতে কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই বোঝা যায়। মানে দেখো আমাদের এলাকা তো বিরাট বড়, বিশাল বড়, তুমি দেখতে পাচ্ছ, তো সব এলাকার খবর তোমার কাছে নিশ্চয়ই কালেক্ট করতে গেলে তুমি এই রকম যদি একটা উপগ্রহ চিত্র বা এরকম টেকনিক্যাল প্রসেস যদি না থাকতো, তুমি ওই এলাকায় কি হচ্ছে না হচ্ছে, বা মনে করো তুমি এই যে আমাদের ধরো কোথাও একটা রেল লাইন হবে, আমি একটা কথার দ্বারাই বলছি, আমাদের কোনো একটা জায়গা থেকে নতুন রেল লাইন হবে, তাহলে রেল লাইনটা কোথা কোথা দিয়ে যাবে, ঠিক আছে, কোন দিক থেকে কোন দিক থেকে যাবে, এটা বিশ্লেষণ করবার জন্য কিন্তু আমাদের এই উপগ্রহ চিত্র প্রয়োজন। মানে ধরো রেল লাইনটা যে জায়গার উপর দিয়ে যাবে, সেখানে কারোর বাড়ি রয়েছে, কারোর জমি রয়েছে, কারো কলা বাগান রয়েছে, কারো আম বাগান রয়েছে, তাই না? তাহলে সেই জায়গাগুলো আগে থেকে চিহ্নিতকরণ বা আগে থেকে খোঁজ করতে হবে, যে কোন দিক থেকে নিয়ে গেলে আমাদের কম ক্ষতি হতে পারে মানুষের, বুঝতে পারলে? সেটার জন্যই কিন্তু আমাদের এই উপগ্রহ চিত্রের ব্যবহারের প্রয়োজন হয়। নেক্সট প্রতিরক্ষার কাজে, মানে যারা বর্ডার লাইনে রয়েছে, আমাদের ভারতের যে সমস্ত বর্ডার লাইনে রয়েছে বা সীমান্তে রয়েছে, তাদের নিরাপত্তা
এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের এই উপগ্রহ চিত্রের ব্যবহার কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট কি, দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ। তুমি একটা বিরাট সংকীর্ণ এলাকায় গেছো বা বিরাট একটা মানে কি বলবো খারাপ জায়গায় গেছো, সেখানে তথ্য তুমি জানতে গেছো, সেখানে কোনো কিছু একটা কালেক্ট তুমি করতে গেছো, তুমি পেয়েছো সেখানে হয়তো গুপ্তধন, ঠিক আছে, তুমি গুপ্তধন পেয়েছো, এবার তুমি ওই এলাকায় যাবে, তাহলে তুমি ওই এলাকায় তুমি যাওয়ার আগে তোমার ওই এলাকা সম্পর্কে একটা ভয় মনের মধ্যে ঢুকে গেছে যে ওই এলাকায় হায়না বেরোয় কিংবা বাঘ বেরোয়, ঠিক আছে, তুমি সেই জায়গায় তথ্য কিভাবে কালেক্ট করবে, এই দুর্গম স্থানের তথ্য কিভাবে কালেক্ট করবে, এটাও কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে। তাহলে বোঝা গেল এর মাধ্যমে কি দুর্গম স্থানের তথ্য সংগ্রহ করা যায় খুব সহজেই। ক্লিয়ার? নেক্সট চলো, পরবর্তীতে রয়েছে আমাদের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। আমাদের উপগ্রহ চিত্র পুরো কমপ্লিট। নেক্সট পরবর্তী এটা আমাদের একটা টপিক, সেটা হচ্ছে মানচিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এটা কি বলছে দেখো, এটা একটা বিশেষ ধরনের বৃহৎ স্কেল বা লার্জ স্কেল। মানে কি, আমি বললাম কি ব্যাপারটা, যে তুমি যদি কোনো জিনিসের একটা ছবি তুলে জুম করো, সেটা হচ্ছে আমাদের বৃহৎ স্কেল। ওকে, সেখানে রং, রেখা, প্রতীক এইসবের মাধ্যমে ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, উদ্ভিদ, এগুলো কি, এগুলো হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে। এছাড়া রয়েছে জনবসতি, যোগাযোগ ব্যবস্থা, এগুলো হচ্ছে আমাদের সাংস্কৃতিক। এই সমস্ত ভৌগোলিক উপাদানগুলিকে বিশেষভাবে চিত্রায়িত করা যায়। মানে তুমি একটা জিনিস দেখবে, তোমাদের বইয়ে যদি তুমি কোনো ম্যাপ পয়েন্টিং খুলো, ভারতের ম্যাপ পয়েন্টিং, তুমি দেখতে পাবে যখন তুমি নদী করছো সেখানে নদীর মতো সাইন দেওয়া রয়েছে। কোথাও যদি ইঞ্জিনিয়ারিং কেন্দ্র গড়ে ওঠে, সেখানে ইঞ্জিনিয়ারিং এর মতো একটা মানে কলকারখানা এরকম ছবি দেওয়া রয়েছে। যদি কোথাও বন্দর থাকে, জাহাজ বন্দর, সেখানে জাহাজের ছবি দেওয়া থাকে, তাই না? তাহলে এই যে ব্যাপারটাকে, এই যে জিনিস মানে কোন এলাকায় ধরো তোমার কি বলবো ওই এলাকায় তুমি জলাশয় বা উদ্ভিদ, এগুলোকে তুমি আইডেন্টিফাই করবে। তার জন্য এই যে বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, জলাশয় থাকলে সেখানটা নীল করে দিচ্ছে, উদ্ভিদ থাকলে সেখানে গাছ দিয়ে মেনশন করছে বা সবুজ রং দিয়ে মেনশন করছে, বুঝতে পারছো? এই রকম কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে। ঠিক আছে, এর কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো। এটি বৃহৎ স্কেলের মানচিত্র, এখানে সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়, মানে একদম নির্দিষ্ট স্কেলে কিন্তু এটা আঁকা হয়। নির্দিষ্ট অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এছাড়া সীমানা, এর একটা নির্দিষ্ট সীমানা কিন্তু থাকে। 3 নম্বরে কি বলছে দেখো, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদান প্রচলিত প্রতীকের মাধ্যমে দেখানো হয়। এই যে জিনিসটা তোমাকে বললাম, যে ভূপ্রকৃতির নদ নদী, জলাশয়, উদ্ভিদ, এগুলো হচ্ছে প্রাকৃতিক, আর তোমার জনবসতি, যোগাযোগ ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের সাংস্কৃতিক। কোনো জায়গার একটা যোগাযোগ ব্যবস্থাকে বোঝাতে গেলে হয়তো সেই এলাকায় কোনো ট্রেন চলাচল হয়, সেখানে ট্রেনের সাইন দেওয়া রয়েছে, এই রকম ব্যাপারটা, ঠিক আছে, এই রকম ব্যাপারটা এই প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয়। ওকে, নেক্সট, বিভিন্ন উপাদানকে নির্দিষ্ট রঙে দেখানো হয়। মানে এখানে যে ধরো তুমি একটা জায়গায় গভীর অরণ্য বোঝাচ্ছ বা বনভূমিকে চিহ্নিতকরণ করছো, সেই এলাকাটা কিন্তু সবুজ রং দিয়ে বোঝানো হয়, বুঝতে পেরেছো? এই রকম জিনিসটা মানে বিভিন্ন কালার দিয়ে এটা কিন্তু মেনশন করা হয়। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, প্রতিটি মানচিত্রের নির্দিষ্ট সূচক সংখ্যা অথবা তার একটা নাম্বার থাকে, যেরকম 73, 73P, 73P/AC, ঠিক আছে। এসি মানে কি, সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই রকম আমরা কিন্তু তোমাদের দেখবে বাড়ির যে সমস্ত দলিল বা তোমার যে মানচিত্র টানচিত্র রয়েছে, এই জায়গাটা কিন্তু এইভাবে, মানে SE মানে এই দিকটা বুঝিয়েছে, এই দিকটা, ঠিক আছে, দক্ষিণ পূর্ব দিক। ওকে, এই যে ব্যাপারটা। নেক্সট, ভারতের সার্ভে অফ ইন্ডিয়া, মানে এই যে ভারতীয় জমির জরিপ বিভাগ, এটা কিন্তু এই মানচিত্রে তৈরি করা হয়। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেয় যে এই সার্ভে অফ ইন্ডিয়া এটার সদর দপ্তর কোথায় অবস্থিত। এটার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। দেরাদুন ম্যাম কোথায়? এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের দেরাদুন, ঠিক আছে, মনে রাখবে। সার্ভে অফ ইন্ডিয়া, এটা একটা শর্ট প্রশ্ন দেয় পরীক্ষায়। ওকে, সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি রয়েছে, এখানে আমি কিছু রঙের ব্যবহার দেখেছি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রঙের ব্যবহার, এটা হচ্ছে আমাদের রঙের ব্যবহার।
এটা হচ্ছে আমাদের রঙের ব্যবহার। যেমন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় এইটা, যে বাদামি রঙের সাহায্যে কি দেখা হয়? সমোন্নতি রেখা বা বিভিন্ন ধরনের ভূমিরূপ। নীল রং দিয়ে কি দেখা হয়? জলযুক্ত নদী, খাল, পুকুর, পুষ্করিণী, পুষ্করিণী মানেও পুকুর, ঠিক আছে, জলাশয়, এগুলো দেখা হয়। নীল রং দিয়ে কি দেখা হয়? এই যে জলাশয়, মানে জল দেখানো হয় সোজা কথায়, ঠিক আছে। নেক্সট, কালো রং দিয়ে কি দেখা হয়? অনিত্যবহ নদী, রেলপথ, জলপথ, প্রশাসনিক সীমানা, পুকুর, খালযুক্ত, সাময়িক খালযুক্ত খাল, এগুলো কিন্তু কালো রং দিয়ে দেখানো হয়। এরপরে এটা দেখবে যে সবুজ রং দিয়ে কি দেখানো হয়? অরণ্য, গাছপালা, বনভূমি, এগুলোর এই টাইপের জিনিসগুলো আমরা সবুজ রং দিয়ে দেখাই। লাল রং দিয়ে যেটা দেখানো হয় সেটা হচ্ছে আমাদের জনবসতি, সড়কপথ, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ঠিক আছে। এই জিনিসগুলো, এটা ভালো, যেগুলো তলায় আমি দাগ দিলাম, এখানে সমোন্নতি রেখা পরীক্ষায় প্রশ্ন দেয়, এখানে জলাশয় পরীক্ষায় প্রশ্ন দেয়, এখানে বনভূমি অথবা গাছপালা বা অরণ্য সবুজ রঙে দেখানো হয়, এটা পরীক্ষায় প্রশ্ন দেয়, এখানে জনবসতি এবং সড়কপথ এটা লাল রঙের সাহায্যে দেখানো হয়, এটা কিন্তু প্রশ্ন দেয়। তাহলে এগুলো কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন। এই যে এখানে তোমাকে বললাম না যে নির্দিষ্ট রঙের মাধ্যমে দেখানো হয়, এইটারই ব্যাখ্যা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটারই অংশ হচ্ছে এইটা, এটারই অংশ হচ্ছে এটা, যে কি কি রঙে কি কি দেখানো হয়। পুরো ছকটা আমি সুন্দর করে লিখে দিয়েছি, এটা কিন্তু সবাই ভালো করে পড়বে। ওকে, চলো নেক্সট। তাহলে নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট আমাদের পরবর্তী কি রয়েছে দেখো, পরে রয়েছে আমাদের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটা আমরা কেন ব্যবহার করব, এর গুরুত্বই বা কি রয়েছে, অথবা দিতে পারে এর প্রয়োজনীয়তাটা কি রয়েছে। দেখো, প্রথম পয়েন্ট আমাদের হচ্ছে ভৌগোলিক বিশ্লেষণ। মানে কি, কোনো জায়গার, আমি কি বললাম, ওই যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদান। ম্যাম প্রাকৃতিকটা কি বললেন? আরে বাবা, ভূপ্রকৃতি, জলাশয়, উদ্ভিদ, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক। জনবসতি, তোমার যোগাযোগ ব্যবস্থা, এগুলো হচ্ছে আমাদের সাংস্কৃতিক। ওকে, এই সমস্ত উপাদান এবং বিশ্লেষণ করা যায়। 2 নম্বর কি, পরিবর্তন নির্ণয়। মানে পুরনো কোনো ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র যদি হয় এবং বর্তমানে সেটা যদি উপগ্রহ চিত্রের সাথে তুলনা করা হয়, সেটা ভৌগোলিক পরিবর্তন কিন্তু জানা যায়। মানে ভৌগোলিক গুরুত্বর দিক থেকে আমাদের ওই জায়গাটার কি কি পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু জানা যায়। ওকে, নেক্সট, উন্নয়নের পরিকল্পনা। এই যে তোমাদেরকে আমি বলছিলাম যে কোনো জায়গায় ধরো রেলপথ বা সড়ক পথ বা আবাসন নির্মাণ, মানে কোথাটা বিরাট বড় বিল্ডিং হবে, কোনো সরকারি বিল্ডিং হবে, সেই সমস্ত পরিকল্পনা আগাম জানা যায়। নেক্সট কি রয়েছে, সম্পদ সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ বা ভূমিক্ষয় রোধ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সামরিক ব্যবহার, সামরিক কাজ বা সীমান্ত রক্ষার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এগুলো কিন্তু খুব একটা মানচিত্রে থাকে না, বর্ডার লাইন কিন্তু মানচিত্রে থাকে না, কারণ এটা কিন্তু তখন মানে যারা বর্ডার লাইনে থাকেন তাদের জন্য কিন্তু তখন মানে নিরাপদ হারিয়ে যাবে, ঠিক আছে, নিরাপদহীন হয়ে যাবে। তো যার জন্য তাদের সুরক্ষার জন্য কিন্তু আমাদের এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কিন্তু এই সামরিক ব্যবহারটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট টপিক আমাদের যেটা রয়েছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেল। কি কি স্কেল আমরা ব্যবহার করি? ফার্স্ট স্কেল রয়েছে ভগ্নাংশ সূচক স্কেল, যেটাকে আমরা বলি RF, ঠিক আছে, যেটাকে আমরা বলি RF। এটার মানে কি, মানচিত্রে যখন দুটো স্থানের দূরত্ব, ঠিক আছে, এবং ভূমির দূরত্বের যখন অনুপাত করা হয়, যেটাকে যে ভগ্নাংশে প্রকাশ করা হয় তাকে আমরা বলছি ভগ্নাংশ সূচক স্কেল বা RF। যেমন দেখো 1:50000, 50,000, ঠিক আছে। এইটা মানে কিরকম ব্যাপারটা হয় বলতো, এই রকম ব্যাপারটা হয়, RF সমান মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, ঠিক আছে, মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূমির দূরত্ব। ওকে, ভূমির দূরত্ব, বোঝা গেল এই ব্যাপারটা এরকম। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, বিবৃতিমূলক স্কেল। মানে মানচিত্রের স্কেলকে যখন আমরা লিখিত বা বিবৃতির দ্বারা বা ভাষায় বর্ণনা করতে পারি বা প্রকাশ করি, তাকে আমরা বলছি বিবৃতিমূলক স্কেল। যেমন 1 সেমিতে 10 কিলোমিটার, এইরকম ভাষায় লেখা হয়। 1 সেমিতে মানে 1 সেমিতে এইরকম 1 সেমিতে কত বলেছে, 10 কিলোমিটার, 10 কিলোমিটার,
এই রকম ব্যাপারটা লিখায় প্রকাশ করা হয়, বিবৃতি মানে লিখে প্রকাশ করা। ওকে, নেক্সট 3 নম্বরে কি রয়েছে, রৈখিক স্কেল। মানচিত্রের সরল রেখার মাধ্যমে ভূমির দূরত্ব যখন প্রকাশ করে সে যে স্কেল প্রদর্শন করা হয়, মানে ভূমির দূরত্বকে প্রকাশ করার জন্য নির্দিষ্ট একটা স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেলটাকে আমরা বলি রৈখিক স্কেল। ইতিমধ্যে তোমরা এই 3টে টপিক কিন্তু ক্লাস 9-এ কিন্তু এই বিষয়ে মানে বিশদভাবে পড়েছো, তাই না? বিশদভাবে পড়েছো, বোঝা গেল? তাহলে প্রথম মানচিত্রের স্কেলে কি, ভগ্নাংশ সূচক মানচিত্র স্কেল, দ্বিতীয় হচ্ছে আমাদের বিবৃতিমূলক, এবং 3 নম্বর হচ্ছে আমাদের রৈখিক স্কেল। মনে থাকবে, মনে থাকবে 3টে স্কেল। পরীক্ষায় প্রশ্ন থাকে 3 নম্বরের, 3 নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকে। ওকে, চলো নেক্সট আমাদের একটা শ্রেণীবিভাগ রয়েছে, যেটা কিসের শ্রেণীবিভাগ, এটা হচ্ছে স্কেল অনুযায়ী বা স্কেলের ব্যবহার সেই অনুযায়ী ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণীবিভাগ। এখানে দেখো সিটের কিছু ধরন দেওয়া রয়েছে, যেমন এইখানে রয়েছে আমার মিলিয়ন সিট, এখানে রয়েছে আমার ডিগ্রি সিট, এখানে হচ্ছে হাফ ইঞ্চি সিট, এটা হচ্ছে আমাদের ইঞ্চি সিট, এটা হচ্ছে আমাদের কি নতুন সিরিজ সিট। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, এই মিলিয়ন সিটটা পরীক্ষায় প্রশ্ন আসে, ডিগ্রি সিট পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এখান থেকে ইঞ্চি সিট এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। এই 3টে টপিক কিন্তু ভালো করে দেখবে। যেমন 4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি যদি বিস্তার হয় সেটা হবে আমাদের মিলিয়ন সিট। পরীক্ষায় প্রশ্ন থাকে মিলিয়ন সিট কাকে বলে, কিংবা তোমাকে ধরো কি বলবো এমসিকিউ বা ভিএসিকিউতে জানতে চাইতে পারে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হয় কোন মানচিত্রে আর কি, কোন মানচিত্রের সিটে, এটা হচ্ছে মিলিয়ন সিট। তখন ঠিক আছে, উত্তর আসবে মিলিয়ন সিট। তারপরে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, যেটার আরএফ কত রয়েছে দেখো 1:2500000, ঠিক আছে, মানে 1 সেমিতে যদি আমরা লেখায় প্রকাশ করি তখন হচ্ছে 1 সেমিতে 2.5 কিমি, যেটা টেপোসিট সূচকে এখানে তার এগুলো লেখা রয়েছে, সূচকগুলো লেখা রয়েছে এখানে। বোঝা গেল জিনিসটা, বুঝতে পারছো কি রয়েছে। হাফ ইঞ্চি সিট এটা কত হয়, এগুলো হচ্ছে 30 মিনিট ইন্টু 30 মিনিট। এই যে একটা সাইন এটা মানে হচ্ছে মিনিট, ঠিক আছে, একটা ড্যাশ, এই যে উপরে একটা ড্যাশ রয়েছে, এখানে একটা ড্যাশ রয়েছে না, এই জায়গাতে একটা ড্যাশ, দেখো এখানে দেখো দুটো ড্যাশ রয়েছে, একটা ড্যাশ মানে হচ্ছে মিনিট, আর দুটো ড্যাশ এটা মানে হচ্ছে সেকেন্ড। মনে থাকবে, এটা মানে হচ্ছে সেকেন্ড, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। এই যে দেখো 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড, বুঝতে পারলে? এই যে জিনিসটা 7 মিনিট ইন্টু 30 সেকেন্ড, 7 মিনিট ইন্টু 30 সেকেন্ড, যেটা আরএফ এর মান হচ্ছে 1:25,000, মানে 1 সেমিতে 1/4 কিমি, ঠিক আছে, এবং এর সূচক রয়েছে। আর এগুলো সম্পর্কে আমি বলে দিলাম কি, এই যে এনি মানে এগুলো নর্থ ইস্ট, এটাও নর্থ ইস্ট, ক্লিয়ার। এইরকম একটা স্কেল অনুযায়ী ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণীবিভাগ হয়, যেটা থেকে বড় প্রশ্ন হয় না, কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। যেগুলো দাগ দিলাম এগুলো করতে একেবারেই ভুলবে না। বলো, পুরো অধ্যায় আমাদের পড়ানো কমপ্লিট। আমি প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে আলোচনা করে দেব, যেগুলো পরীক্ষায় প্রশ্নে তুমি কমন 100% পাবে। এর বাইরে কোনো প্রশ্ন তুমি পরীক্ষার প্রশ্নে কিন্তু দেখতে পাবে না। এগুলো পড়লেই এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো জানিয়ে দাও, কমেন্ট সেকশন ফাঁকা রয়েছে। তোমাদের আর কি কি পড়াতে হবে সেটাও জানিয়ে দাও। তার আগে অবশ্যই যদি তোমরা জানাও যে এই ক্লাসটা কতটা ভালো লেগেছে, সেটা জানাতে পারলে আমি খুব খুশি হব, এবং পরবর্তী ক্লাস খুব দ্রুত নিয়ে আসবো। হয়তো তোমরা লিখে দিবে তোমাদের চাহিদা, যে ম্যাম এটা করিয়ে দিন, ওটা করিয়ে দিন, কিন্তু আমার এই ক্লাসটা কেমন লাগলো সেটা তুমি জানালে না, তখন একটু তো খারাপ লাগবেই, যে মনে হয় না ভালো পড়াতে পারিনি, তাই না? সেই জন্য বলবো অবশ্যই তোমাদের কমেন্ট সেকশন ফাঁকা রয়েছে তোমাদের মতামত জানানোর জন্য। আমরা এখানে দাঁড়িয়ে থাকি, তোমাদের মতামত, এক একটা মতামত আমাদের কাছে এক একটা মানে শক্তি, যেটাকে বলে শক্তি। তোমরা যদি ভালো বলো বা খারাপ বলো, যেটাই বলো না কেন, মানে যেটা পড়িয়েছি আমি বলবো সেটাই বলো তুমি, সেটাই আমি জানতে চাই যে তোমার কেমন লেগেছে, তুমি কতটা বুঝতে পেরেছো। এর আগে আমি যেমন আগের যে টপিকগুলো পড়েছি শুধু সবাই বলে গেছে ম্যাম এটা করিয়ে দিন, ওটা করিয়ে দিন, কিন্তু আমার ওই ক্লাসটা কেমন লেগেছে সেটা খুব কম স্টুডেন্ট জানিয়েছে। তো আমি কি জানতে চাইবো যে তোমাদের যতটা চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে পারলে আমি খুশি হব। তাহলে তার আগে সব থেকে যেটা আমাকে তোলবার জন্য, যেটা তোমাদের কাছ থেকে যেটা চাইবো, সেটা হচ্ছে ভিডিওটা একটা লাইক করে দাও, আর তোমার মতামত আমাকে জানাও তুমি কতটা বুঝতে পেরেছো, কতটা বুঝতে পেরেছো। তাহলে আমি পরের ক্লাস অটোমেটিক আনবো, ঠিক আছে, পরের কি কি দিতে হবে সেটাও অটোমেটিক আনবো। তোমাদেরকে কিচ্ছু চিন্তা করতে হবে না, পরীক্ষা সবার খুব ভালোই হবে। ওকে, আর যারা যারা
এই ক্লাসটা দেখেছো, তোমাদেরকে বলবো আমাদের আজকে তো গেল, কালকে আমাদের 15ই আগস্ট রয়েছে এবং তার জন্য আমাদের কোর্সে কিছু অফার চলছে। আমাদের এগুলো পেড কোর্স। দেখো আমি এখানে ভূগোল পড়াই এবং বাংলা পড়াই, দুটো আলাদা আলাদা ব্যাচ। এছাড়া এখানে জীবন বিজ্ঞান পড়ানো হয়, ক্লাস 10-এর কথা বলছি। তো এখানে দেখো কোর্সের প্রাইস কত রয়েছে, 599, 599 এবং জীবন বিজ্ঞান রয়েছে 799, তাই তো? প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের এই 15ই আগস্ট উপলক্ষে একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে DIS 200। এটা হচ্ছে আমাদের কুপন কোড। তুমি এই কুপন কোডটা যদি অ্যাপ্লাই করো, প্রত্যেকটা কোর্সের দাম কিন্তু 200 টাকা করে কমে যাবে। মানে এই কোর্সের দাম হয়ে যাবে কত টাকা? এই কোর্সের দাম হয়ে যাবে 399, মানে ঠিক আছে, এই কোর্সের দাম হয়ে যাবে 399। ওকে, এই কোর্সের দাম হয়ে যাবে 599। বুঝতে পেরেছো? এবং একবারই পেমেন্ট করবে। এই কোর্সগুলো কিন্তু একদম মাধ্যমিক পর্যন্ত চলবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। প্রত্যেকটা কোর্সের লাইভ ক্লাস হয়। তুমি যদি এখন কোর্সটা পারচেস করো, তাহলে তুমি কি কি পাবে একবার আমি একটু বলে নিই। তুমি যদি এখন কোর্স নাও, কেউ যদি ভূগোল কোর্স নাও, যেটাই নাও, বাংলা অথবা জীবন বিজ্ঞান, ভূগোলে কিন্তু আমাদের রিভিশন শুরু হয়ে যাবে, খুব দ্রুত রিভিশন শুরু হয়ে যাবে। তাই যারা যারা নেবে মনে করছো, তারা অবশ্যই কিনতে দেরি করো না, কিনে নাও। কিনে নিলে তুমি আগে যত ক্লাস হয়ে গেছে সমস্ত ক্লাসের তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে। সেটার কথা ছেড়ে দিলাম, তুমি মনে করছো যে না ম্যাম আমি রেকর্ড ক্লাস দেখবো না, কোনো অসুবিধা নেই। তোমাদের ক্লাস আবারও পুনরায় রিভিশন হবে এবং সেখানেও ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার হবে। সেটা কিন্তু তোমাদের খুব দ্রুত শুরু হয়ে যাবে, সেটা কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমেই হবে। এছাড়া এইখানে যত নোটস দেওয়া রয়েছে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এখানে নোটস প্রোভাইড করা হয়েছে। কি কি নোটস? 2 নম্বরের নোটস, 3 নম্বরের নোটস এবং 5 মার্কের। এছাড়া এমসিকিউ এসএকিউ 1 মার্কসের প্রশ্ন হয়। প্রত্যেকটা নোটস কিন্তু আমাদের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। তুমি ভূগোলের ব্যাচ কিনলে এটা অবশ্যই পাবে। এছাড়া তুমি আলাদাভাবে পার্সোনালভাবে আমার সাথে ডাউট সলভ করতে পারবে, ঠিক আছে? তারপরে তো তোমার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস এগুলো তো আছেই। এছাড়া আর কি পাবে? আর পাবে আমাদের এক্সাম। আর কি পাবে? এক্সাম হবে, ঠিক আছে, এক্সাম পাবে। আর কি পাবে? আর পাবে আমাদের টেস্ট সিরিজ। ঠিক আছে, প্রত্যেকটা কোর্সে কিন্তু সেম জিনিস। বাংলার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো আছে অলরেডি। তুমি চাইলে নতুন ক্লাসও করতে পারো, সেগুলোও হবে। তারপরে আমাদের প্রত্যেকটা ব্যাকরণ সেকশন, অনেকে জিজ্ঞাসা করে যে বাংলায় কি ম্যাম ব্যাকরণ করাবেন? আরে হ্যাঁ, যা শেখাবো না সেগুলোই পরীক্ষায় আসবে। যেগুলো শেখাবো ক্লাসে, ইভেন সেকেন্ড সাবমিটিভেও হয়েছে, যেগুলো ক্লাসে প্র্যাকটিস করিয়েছি পরীক্ষার প্রশ্নে আমি সেগুলোই দেখেছি। যখন আমাকে স্টুডেন্টসরা প্রশ্ন পাঠায়, বলে যে ম্যাম সমাসে আমাদের পুরোটা কমন ছিল, পুরোটা। ভাবতে পারছো? এই রকমই কিন্তু এই ব্যাচে পড়ানো থাকে, এই রকমই পড়ানো থাকে, যেখান থেকে তুমি কমন কিন্তু পাবেই। এবং না পারলেও তোমাকে এমন করে শিখিয়ে দেওয়া হবে তুমি নিজে থেকে সেটা করতে পারবে। এটাও কিন্তু শেখানো হয়, শুধু যে কমন দিয়ে ছেড়ে দেওয়া হয় এটা নয় কিন্তু। আর প্রত্যেকটা বাংলা গল্প কবিতা থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সমস্ত কিছু করানো থাকে। প্রতিবেদন রচনা সেগুলো শেখানো থাকে, প্লাস দিয়ে দেওয়া আছে, পিডিএফ দিয়ে দেওয়া আছে। এগুলো সমস্ত নোটস তুমি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রশ্ন উত্তর এই প্যাটার্নে কিন্তু প্রত্যেকটা নোটস কিন্তু দেওয়া হয় আমাদের বাংলা এবং ভূগোল ব্যাচে। জীবন বিজ্ঞানও কিন্তু সেম একই জিনিস, তোমাদের নোটস দেওয়া থাকে, তোমাদের লাইভ ক্লাস রেকর্ড ক্লাস হচ্ছে এবং পুনরায় রিভিশন হচ্ছে, শুরু হয়ে যাবে। এখনও শুরু হয়নি, রিভিশন খুব দ্রুত শুরু হয়ে যাবে। তাই যারা যারা কোর্সটা নেবে ভাবছো, ভাই বেশি দেরি করো না, অবশ্যই কোর্সটা জয়েন করে যাও। তুমি ভুল কিছু করবে না, তোমার পরীক্ষার শেষে তুমি তোমার রেজাল্টটা নিয়ে বাড়ি যাবে, এটুকু কথা দিতে পারি। আর কোর্স কিনতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের মোবাইল নাম্বার 8900588615, ঠিক আছে, 615। এই নাম্বারে তুমি যোগাযোগ করে নিতে পারো। যদি কোনো তথ্য জানার থাকে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তুমি কল করে জেনে নিতে পারো। তোমার যা খুশি, তোমার যা কিছু জানার রয়েছে, তোমার কোর্স রিলেটেড যেটুকু ডাউট রয়েছে, তুমি এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। ম্যাম আমি কোর্সটা কিনতে চাই, কিভাবে কিনবো একটু দেখিয়ে দিই। আমাদের প্রথমে নলেজ A to Z এই অ্যাপটাকে ইনস্টল করবে। ম্যাম অ্যাপটা কোথায় পাবো? এই নাম দিয়ে সার্চ করবে। কোথায় পাবো? প্লে স্টোরে পাবে, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে সেখানে।
তো এই কোর্সটা তুমি যখন তোমার নাম মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবে, আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে যাওয়ার পরে তুমি এখানে ক্লাস 10 এটাই ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমার এই পেজটা ওপেন হবে। দেখো এখানে 3টে ব্যাচ রয়েছে, এটা ভূগোল ব্যাচ, এটা বাংলা ব্যাচ এবং এটা জীবন বিজ্ঞান ব্যাচ। এখানে পুরো দাম দেখা রয়েছে। তুমি এটা যেই ব্যাচটা নিতে চাও, তুমি মনে করো তুমি জীবন বিজ্ঞান ব্যাচ নিলে, তুমি জীবন বিজ্ঞান ব্যাচটা খুললে তুমি দেখতে পাবে এখানে 799 লেখা রয়েছে। ম্যাম দামটা কি বাড়ানোই থাকবে? না, এই যে এখানে বাই নাওয়ে ক্লিক করবে। বাই নাওয়ে ক্লিক করার পরে তোমার এই পেজটা ওপেন হবে। এখানে দেখো লেখা রয়েছে কি অ্যাপ্লাই কুপন। এই জায়গাটায় ক্লিক করে তুমি কুপন কোডটা দিয়ে দিবে DIS 200 দিয়ে দিলেই তোমার কিন্তু এখানে প্রাইস 200 টাকা কমে যাবে। এরপরে তুমি পে অনলাইন অথবা পে কিউআর কোড। ম্যাম দুটোর মানে কি, তুমি যেই ফোনে অ্যাপটা ইনস্টল করেছো সেই ফোনেই যদি তোমার গুগল পে ফোনপে থাকে, তাহলে তুমি সেই ফোন থেকে পেমেন্ট করতে চাইছো, তখন তুমি পে অনলাইন অপশানে ক্লিক করবে। মনে করো তুমি তুমি তোমার ফোনে অ্যাপটা ইনস্টল করেছো, তোমার বাবা মা দাদা দিদি যে কেউ তোমার ফোনে পেমেন্ট করবে, তখন তুমি এই কিউআর কোড অপশানটায় ক্লিক করলে তোমার একটা বারকোড ওপেন হয়ে যাবে। অন্য ফোন থেকে, যার হোক ফোন থেকে, তুমি যার ফোন থেকে আর কি পেমেন্ট করতে চাইছো সেই ফোন থেকে ওই বারকোডটায় পেমেন্ট করে দিলেই তোমার কোর্স কিন্তু পারচেস হয়ে যাবে। পারচেস হয়ে যাওয়ার পরে দেখবে এখানে মাই কোর্স লেখা থাকবে, এটাতে ক্লিক করলে তোমার ওই ব্যাচটা কিন্তু শো করবে এবং পুরনো সমস্ত ক্লাস নোটস যা কিছু এক্সাম ফাইল সমস্ত কিছু তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। বোঝা গেল? তো কেমন লাগলো ক্লাস? বুঝিয়ে দিয়েছো। যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে যেও, দেরি করবো না, ঠিক আছে? দেরি করবে না। তো ক্লাস কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। চলো সবাইকে টাটা।